মাসিক রাশিফল জুলাই মাস 2025। আজকে বলবো মেষ রাশিকে নিয়ে। মেষ রাশির এই মাস কেমন কাটবে, কোন দিক থেকে লাভবান, কোন দিক থেকে সাবধান, কোন বিশেষ উপাচার করতে হবে এই মাসে যাতে যথেষ্ট ভালো ফল পাওয়া যায়। মেষ রাশির স্বাস্থ্য, শিক্ষা, সন্তান, প্রেম, ভালোবাসা, তার সাথে দাম্পত্য জীবন এবং তার সাথে কর্মভাগ্য কেমন কাটবে সমস্ত কিছু তুলে ধরবো। তো যাই হোক, অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি। তার সাথে বলবো, যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করার চেষ্টা করছি না। এটা গ্রহের গোচরের উপর চন্দ্র রাশি অনুসারেই একটা আলোচনা করা হচ্ছে, সাধারণ আলোচনা। এটা কারো ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। মেষ রাশির ক্ষেত্রে নবগ্রহের অবস্থান এই জুলাই মাসে কিন্তু এরকম থাকছে। রাশির যেটা দ্বিতীয় ঘর বিশ্ব রাশি, এই ঘরে শুক্র অবস্থান করছে, নিজের স্বরাশি শুক্রের কিন্তু সাধারণ রাশি এই বিশ্ব রাশি। রাশির তৃতীয় ঘর যেটা হচ্ছে মিথুন রাশি, মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে এবং তার সাথে সূর্য অবস্থান করছে। সূর্য 16 তারিখ 15 তারিখ পর্যন্ত থাকছে। 16 তারিখে রাশি পরিবর্তন করে নেবে, করে চলে আসবে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরে বুধ অবস্থান করছে, যেটা হচ্ছে কর্কট রাশি। বুধের পরিবর্তনটা এবারে অন্যরকম পরিবর্তন, প্রায় 70 দিনের পরিবর্তন বুধের। তো বুধের সাথে সূর্যের জুতিও হবে। আর রাশির যেটা পঞ্চম ঘর, যেটা হচ্ছে সিংহ রাশি, সিংহ রাশিতে মঙ্গল আর কেতু অবস্থান করছে। তো রাশির অধিপতি মঙ্গল আবার এই মাসের শেষের দিকে রাশি পরিবর্তন করবে 28-29 তারিখের। তো আর কেতু অবস্থান করছে, কেতু আবার 20 তারিখে, জুলাই মাসের 20 তারিখে নক্ষত্র পরিবর্তন করবে। এখন তো রয়েছে হচ্ছে সূর্যের নক্ষত্র উত্তরা ফাল্গুনিতে, এরপরে চলে আসবে পূর্বা ফাল্গুনি নক্ষত্রে 20 তারিখে। রাশির যেটা একাদশ ঘর, একাদশ ঘরে রাহু অবস্থান করছে, রাহু পূর্বা ভাদ্রপদ নক্ষত্রে রয়েছে। আর রাশির যেটা দ্বাদশ ঘর মীন রাশি, মীন রাশিতে শনি অবস্থান করছে, শনি নিজের নক্ষত্রেই থাকছে। এবং এই মাসে, এই জুলাই মাসের 13 তারিখে শনি কিন্তু বক্রি হচ্ছে। এটা কিন্তু সবথেকে বড় পরিবর্তন হতে যাচ্ছে, শনির পরিবর্তন, বক্রি অবস্থা। তো এইরকম নবগ্রহের অবস্থান এই মেষ রাশির ক্ষেত্রে। তো সবার প্রথমে মেষ রাশির শরীর স্বাস্থ্য নিয়ে বলবো। মেষ রাশির ক্ষেত্রে জুলাই মাসটা বিশিষ্ট মাস হবে শরীর স্বাস্থ্যের দিক থেকে। কেন বলছি, যে পঞ্চম ঘরে রাশির অধিপতি রয়েছে, কেতুর সাথে জুতি তৈরি করেছে এটা ঠিক, কিন্তু মঙ্গল রাশির অধিপতি, তার চতুর্থ দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে। এবং পঞ্চম ঘরের অধিপতি সূর্য দেবগুরু বৃহস্পতির সাথে জুতি তৈরি করেছে। আর শনি এই মাসের 13 তারিখে আবার বক্রি আছে দ্বাদশ ঘরে। অর্থাৎ এই মাসে যে অসুখ বিসুখগুলো বিগত দিন ধরে চলছিল, তাতে খরচাপাতি হবে যথেষ্ট, এটা ঠিক, খরচাপাতি হবে। শরীর স্বাস্থ্যে অসুখ বিসুখে খরচাপাতি হবে, যে অসুখগুলো আগে থেকে হয়ে এসছে, কিন্তু নিরাময় হবে। অর্থাৎ প্রপার ট্রিটমেন্ট হবে, ভালো ট্রিটমেন্ট হবে, এবং ট্রিটমেন্টের দ্বারা অসুখ বিসুখ সেটা কিন্তু নিরাময় হবে এই জুলাই মাসে। তবে এটাও কিন্তু মনে রাখতে হবে এই মেষ রাশিকে, যে কোনো অসুখ বিসুখ যদি হয়, দেহে একটা যদি ফোড়াও বেরোয় বা একটা ফুসকুড়িও বেরোয়, সেটারও কিন্তু ট্রিটমেন্ট করতে হবে। গোপন করে থাকলে কিন্তু সেটাই ভয়াবহ রূপ নেবে। আর তার সাথে বলবো, যেহেতু পঞ্চম ঘরে এই জুতিটা রয়েছে, মঙ্গল আর কেতুর জুতি, তো এর প্রভাবে কি ব্যাটারিজনিত কিংবা আগুন থেকে যথেষ্ট সাবধান যারা এই সমস্ত কাজকর্ম করছেন। এবং বাইরের ফাস্টফুড থেকে যথেষ্ট সাবধান। দেবগুরু বৃহস্পতির সাথে সূর্য তৃতীয় ঘরে অবস্থান করছে, পুরুষার্থ পরাক্রম অবশ্যই হবে। এবং শুক্র কিন্তু দ্বিতীয় ঘরে আবার নিজের রাশিতে অবস্থান করছে। ভালো মন্দ খাওয়া দাওয়া এগুলো কিন্তু থাকছে, অতএব ভালো মন্দ বেশি খাওয়া দাওয়া করতে যে অন্যান্য অসুখ বিসুখগুলো বাড়তে পারে, অতএব এদিক থেকে যথেষ্ট সাবধান। মেষ রাশির শিক্ষার সম্বন্ধে যদি বলি, তাহলে এই মাসটা যথেষ্ট ভালো মাস হবে। কারণ পঞ্চম ঘরের অধিপতি সূর্য অবস্থান করছে তৃতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির সাথে, এবং তারপরে আবার 16 তারিখে আবার রাশি পরিবর্তন করে বুধের সাথে অবস্থান করবে চতুর্থ ঘরে। তো দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করছে, ভাগ্যের ঘরে দৃষ্টি দিচ্ছে। ভাগ্যের ঘর স্বয়ং দেবগুরু বৃহস্পতির ঘর, ধনুরাশি, উচ্চশিক্ষা নবম ঘর থেকে বুঝায়। এবং পঞ্চম ঘরে কেতু অবস্থান এবং রাশির অধিপতি অবস্থান। কেতু পঞ্চম ঘরটা কি, পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের শিষ্যের ঘর, আর গুরু হচ্ছে কে, দেবগুরু বৃহস্পতি। পঞ্চম ঘর থেকে শিষ্যের বিচার করা হয়। তো পঞ্চম ঘরের অধিপতি পঞ্চম ঘরে অবস্থান করছে কেতু, আর নবম ঘর উচ্চশিক্ষা, ধর্ম, সব কিছু কিন্তু উচ্চশিক্ষা সব ওই নবম ঘর। তাহলে নবম ঘরের অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি,
অবস্থান করছে তৃতীয় ঘরে পঞ্চম ঘরের অধিপতির সাথে, অর্থাৎ শিক্ষার যে অধিপতি সূর্য তার সাথে অবস্থান করছে। উচ্চশিক্ষার জন্য যথেষ্ট ভালো এই মেষ রাশির ক্ষেত্রে। বিশেষ করে যারা ভূমি সংক্রান্ত কাজে উচ্চশিক্ষা নিচ্ছেন, তারপরে সফটওয়্যার হোক বা অন্যান্য যেগুলো কাজ, যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, এদিক থেকেও যথেষ্ট ভালো, কারণ সূর্য বুধের জুতি তৈরি হচ্ছে। ব্যাংকিং সেক্টর, ব্যাংকিং নিয়ে যারা পড়াশোনা করছেন, কমার্স নিয়ে, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা স্কলারশিপের জন্য চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো। যারা বড় বড় সার্জেন, ডাক্তার, বড় বড় এই সমস্ত কাজের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের উচ্চশিক্ষা লাভের জন্য বিদেশ যাত্রার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়। যারা ভূমি বিষয়ের উপর গবেষণা করছেন তাদের জন্যও যথেষ্ট ভালো, তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে। ডাক্তারি নিয়ে যারা পড়াশোনা করছেন, রক্তের উপর যারা রিসার্চ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। তো শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো, তবে বিশেষ প্রাধান্য পাচ্ছে উচ্চশিক্ষার দিক থেকে। প্রাথমিক শিক্ষার্থীদের জন্য আবার ভালো, কিন্তু প্রাথমিক শিক্ষার্থীদের মানে বাড়িতে সন্তানের জেদ রক্ষা করতে করতে পিতামাতাদের অবস্থা মানে ব্যয়বহুল্য হবে এক কথায়। মেষ রাশির ক্ষেত্রে প্রেম ভালোবাসার জায়গা নেই। যদি বলি, প্রেম ভালোবাসার জায়গাটা মোটেও ভালো না এই মেষ রাশির জন্য। নিজের কথাবার্তা বা নিজের ধৈর্য অধৈর্য, একে অপরকে বুঝতে না পারা, পরস্পরের বিপরীতে চলে আসা, এই জিনিসগুলো তৈরি হবে। বন্ধু বান্ধবদের সঙ্গে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে, কথা বলা বলি প্রায় বন্ধ হবে বা বন্ধুত্ব ভঙ্গ হয়ে যাবে, এরকম কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে এই কেতুর সাথে মঙ্গলের এই পঞ্চম ঘরে জুতির ফলে। বা কোনো বন্ধু জীবন থেকে হয়তো অনেক দূরে চলে গেল, বাইরে চলে গেল, যার সাথে বছরের পর বছর দেখা সাক্ষাৎ হবে না, এরকম একটা তৈরি হচ্ছে, বিচ্ছেদের মতন জিনিস আসছে। এবং মেষ রাশির ক্ষেত্রে এটাও উঠে আসছে যে কোনো ত্রিকোণ প্রেমের ঘটনাও উঠে আসতে পারে, যে কোনো হয়তো ভিতরে ত্রিকোণ, যেটা এক কথায় বলতে গেলে যে সেটা প্রেম ভালোবাসার দিক থেকে যারা প্রণয় ঘটিত সম্পর্কের মধ্যে রয়েছেন, ত্রিকোণ জিনিসটা উঠে চলে আসলো। এছাড়া কোনো গোপন তথ্য ফাঁস হয়ে গেল, গোপন জিনিস, গোপন প্রেম ভালোবাসা, সেটা ক্ষেত্র হতে পারে। পিতামাতাদের ক্ষেত্রে আবার অন্যরকম। পিতামাতারা নিজের সন্তানের তো ক্ষেত্রে কী হবে, সন্তানের জেদ রক্ষা করতে করতে জীবন শেষ হবে। যে সন্তানের কিন্তু একের পর এক জেদ, প্রেম ভালোবাসার জায়গায়, প্রেম ভালোবাসার জায়গায় পিতামাতার তো উপর আর কিছু নাই, তো এই পিতামাতাদের আবার সন্তানের জেদ রক্ষা করতে করতে জীবন শেষ। মেষ রাশির ক্ষেত্রে দাম্পত্য জীবন নিয়ে যদি বলি, তাহলে মেষ রাশির দাম্পত্য জীবনে বলতে গেলে বিবাহের যোগ তৈরি হবে, এবং বিবাহের যোগ তৈরি হবে খুবই একটা ভালো সময় হতে যাচ্ছে। যারা বিবাহ বন্ধনে আবদ্ধ নয় তাদের জীবনে দাম্পত্য জীবন আসতে যাচ্ছে, বিবাহিত জীবন আসতে যাচ্ছে। এবং যারা বিবাহিত জীবনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো একটা জিনিস তৈরি হচ্ছে। সেটা হচ্ছে কি, যে পার্টনারশিপের বাড়ি, অর্থাৎ শ্বশুর বাড়ি থেকে কিছু উপহার সামগ্রী ইত্যাদি পাওয়া, বা কোনো রকম একটা ধন সম্পত্তি বা কোনো টাকা পয়সার গল্প, এই জিনিসগুলো উঠে আসা। এছাড়া বিবাহের দিকটা যথেষ্ট ভালো থাকছে এই মাসটা। বিবাহের দিকে সম্পর্ক যথেষ্ট উন্নতি হবে, একে অপরকে বুঝতে পারবে, ঘোরাঘুরি, থাকা, খাওয়া দাওয়া, এগুলো যথেষ্ট হবে। আত্মীয় স্বজনদের মধ্যে মান সম্মান সমস্ত কিছু লাভ করবে, সম্পর্কও যথেষ্ট ভালো থাকবে। মেষ রাশির ক্ষেত্রে জুলাই মাসের ভাগ্য আর কর্ম নিয়ে যদি বলি, তাহলে ভাগ্যের অধিপতি ভাগ্যের নিজের ঘরকে দেখছে। দেবগুরু বৃহস্পতি হচ্ছে কি নবম ঘরের অধিপতি। নবম ঘরটা কি ভাগ্যের ঘর, ভাগ্যের ঘরকে দেখছে তৃতীয় ঘর থেকে। তো তৃতীয় ঘর থেকে ভাগ্যের ঘরে যে একটা কানেকশন, এটা তো একটা খুব ভালো কানেকশন এই মেষ রাশির ক্ষেত্রে। অর্থাৎ ভাগ্যের সঙ্গ যথেষ্ট পাবে, আয় ইনকামও যথেষ্ট ভালো হবে। সেটা যে কোনো কাজে, বাণী সংক্রান্ত কাজে হোক, কাগজপত্র ডকুমেন্টেন্সি কাজে হোক, বা অ্যাডভাইজারের কাজে হোক, বা মিডিয়ার কাজে হোক, বা সেলসের কাজে হোক, সমস্ত দিক থেকে উন্নতির যোগ রয়েছে। ইনকাম, আয় ইনকাম যথেষ্ট ভালো। যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন সেই কাজগুলোতেও যথেষ্ট প্রফিট হবে আয় ইনকামের দিক থেকে। সেল পারচেসের কাজে, যারা বড় বড় কনস্ট্রাকশনের কাজে যারা যুক্ত রয়েছেন তাদের জন্য ভালো। টেন্ডার জাতীয় কোনো কাজ, বড় বড় টেন্ডার, বড় বড় প্রজেক্ট, বিদেশজনিত কাজগুলো হবে। যারা আবার শিক্ষার সাথে জড়িত রয়েছেন সেদিক থেকেও উন্নতি। ডকুমেন্টেন্সি কাগজপত্রের কাজে যথেষ্ট ভালো। তারপরে যারা আবার প্রশাসনিক লেভেলে যুক্ত রয়েছেন, যারা কোনো সেনাবাহিনীর কাজে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলোর যারা চেষ্টা করছেন সেই দিক থেকেও উন্নতির যোগ রয়েছে কর্মক্ষেত্রে। যারা খাবার দাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন, হোটেল ব্যবসা, রেস্টুরেন্ট, তারপরে কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, সেই কাজগুলো যথেষ্ট ভালো হবে মেষ রাশির। ইনকামের একাধিক রাস্তা থাকছে, ইনকামের রাস্তা একাধিক থাকছে, এবং নিজের কর্মক্ষেত্রে নিজের প্রতিভা জিনিসটাও উঠে আসবে।
সামনের থাকা ব্যক্তিকে অতি সহজে প্রভাবিত করতে পারবে এই মাসে। কিন্তু ঘটনাটা হচ্ছে যে শনি বক্রি হচ্ছে, শনি বক্রি হচ্ছে দ্বাদশ ঘরে, এবং শনি হচ্ছে এই মেষ রাশির ক্ষেত্রে ইনকামের ঘর এবং কর্মের ঘরের অধিপতি। অর্থাৎ কর্ম করে যেটা ইনকাম হবে, ইনকাম ঘরে রাহু বসে রয়েছে, পর্যাপ্ত পরিমাণ অর্থ দিবে, কিন্তু শনি দ্বাদশ ঘরে অবস্থান করছে, তার কিন্তু ব্যয় ঘটাবে। যেরকম ইনকাম হবে সেরকম ব্যয় ঘটবে, টাকা পয়সা কিন্তু খরচাপাতি প্রবল হবে। অতএব মেষ রাশিকে একটাই জিনিস মেনটেন করতে হবে, সেটা হচ্ছে হিসাব। যে কোনো হিসাব করতে হবে, হিসাবকে দেখে ভয় পেলে চলবে না, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করেই চলতে হবে। যেরকম লাভের অঙ্ক হিসাব করতে হবে, সেরকম ব্যয়েরও অঙ্কর হিসাব করতে হবে, হিসাব করে চলতে হবে। এবং যে কোনো কাজ করতে গেলে যেখানটাতে কাগজপত্রের প্রয়োজন রয়েছে সেখানটাতে কাগজপত্র অবশ্যই ব্যবহার করতে হবে। সরকারি যারা কর্মচারী, সরকারি বা বেসরকারি কর্মচারী, তাদের কর্মসূত্রে আবার পরিবর্তনেরও যোগ রয়েছে, পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে। যে কর্মসূত্রে কোথাও চলে যাওয়া 1 মাস 2 মাস 3 মাসের জন্য, এরকম ট্রান্সফার রয়েছে এই সময়, এবং ঘোরাঘুরি এই সমস্ত কিন্তু যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে ইনকামের রাস্তাটা যথেষ্ট ভালো থাকছে, এটা কিন্তু আমি বারবার বলছি, এবং ব্যয় কিন্তু যথেষ্ট থাকবে এই মেষ রাশির ক্ষেত্রে। অতএব যে কোনো কাজ করতে গেলে ব্যয় জিনিসটা, মানে লাভেরও যেরকম হিসাব রাখতে হবে সেরকম ব্যয়েরও হিসাব রাখতে হবে। এবং কোনো কাজ করতে গেলে আগে থেকে রুট ম্যাপ জিনিসটাও করতে হবে, কারণ যে নক্ষত্রে শনি বকরি হচ্ছে সেটা কিন্তু উত্তরা ভাদ্রপদ নক্ষত্র। উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের মেন জিনিসই হচ্ছে অঙ্ক, ম্যাথামেটিক্স, হিসাব। আগে হিসাব করো, হিসাব করে চলো। আর শনি হচ্ছে কি অনুশাসন প্রিয়, অনুশাসনের মধ্যে করবে, তাহলে হিসাবের মধ্যে চলতে হবে। না তো ব্যয়ের যদি হিসাব না থাকে, লাভের হিসাব থাকলো আর ব্যয়ের হিসাব থাকলো না, তাহলে তো সবই শেষ। অতএব দুটোই কিন্তু মেনটেন করতে হবে মেষ রাশিকে। কর্মের দিক থেকে বিশেষ উন্নতি, যে কোনো কাজে সফলতা পাবে। যেহেতু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি পড়ছে, নিজের রাশিকে দেখছে, ভাগ্যের ঘরকে দেখছে, ভাগ্যের যথেষ্ট সাহায্য পাবে। কর্ম যেরকম করবে ভাগ্যের সঙ্গটাও যথেষ্ট পাবে। এবং দেবগুরু বৃহস্পতি আর রাহু যে ঘরটাতে অবস্থান করছে, এটা কাম ত্রিকোণ ঘর, অর্থাৎ মনের ইচ্ছা বাসনা সমস্ত কিছু পূরণ করবে। কিন্তু এই মেষ রাশিকে হিসাব করে চলতে হবে, ব্যয় হবে। এই মাসে মেষ রাশি কোন উপাচার করবে? প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজ্রংবাণ, শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন। কারণ মেষ রাশির তো 7.5 চলছে, 7.5 সময় মেন জিনিসই হচ্ছে এটা। তাবিজ কবজ বেটে খাওয়ালেও কিছু হবে না, উপাচার করতে হবে। হনুমান চল্লিশা, বজ্রংবাণ এই সমস্ত করতে হবে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে। আর যারা গুরুর দীক্ষা নেননি তারা কিন্তু গুরুর দীক্ষা নেবেন, এবং সূর্যদেবকে প্রত্যেক দিন অর্ঘ্য দিবেন। বজরংবলীর দর্শন করবেন, বজরংবলীর মন্দিরে জটাওয়ালা নারকেল দান করবেন, যথেষ্ট ভালো ফল পাবেন। তার সাথে শনি বকরি হচ্ছে দ্বাদশ ঘরে, যে কোনো মন্দিরে সেবা দিবেন। সেবা বলতে কি, যে কোনো মন্দির পরিষ্কার নাই, পরিষ্কার পরিচ্ছন্নের কাজে নিজেকে এগিয়ে নিয়ে গেলেন, মন্দির পরিষ্কার করলেন। তো মন্দির পরিষ্কার তো বিভিন্ন রকমভাবেই হয়, ঝাড় ঝাঁটা, লাইটিং, যাই হোক, যেভাবে একটা ভালো হয় সেই জিনিসগুলো করতে হবে মন্দির পরিষ্কার পরিচ্ছন্নর দিকে। এটাও একটা ভালো সেবা। তো এগুলো করলে যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে মেষ রাশির। তো যাই হোক, অনেক কথা আলোচনা করলাম মেষ রাশির সম্পর্কে। যদি এই পরামর্শ সত্যিই ভালো লাগে, আলোচনা যদি সত্যিই ভালো লাগে, তাহলে নিজের ভেবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে মেষ রাশি সম্পর্কিত বহু ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড দেওয়া হবে। যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে ভালোবাসেন, গুরুত্ব দেন, ইন্টারেস্টেড, আশা করছি তারা বিশেষভাবে উপকৃত হবেন। তো অনেক কথা আলোচনা করলাম, এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে। আপনারা সবাই ভালো থাকেন, নমস্কার, ধন্যবাদ।